আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে আমাদেরকে প্রথমে শিখতে হবে কি না ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট কাকে বলে সেইগুলোকে নিয়ে আমরা যদি দেখি, তাহলে নিলস বোরের পরবর্তীকালে সোমারফিল্ডের মত অনুযায়ী প্রতিটি মুখ্য শক্তি স্তরের মধ্যে কিছু নির্দিষ্ট শক্তি সম্পন্ন উপশক্তি স্তরও বর্তমান, কিছু উপশক্তি স্তরও থাকে। আর কিছু উপশক্তি স্তর থাকে যেগুলোকে আমরা বলেছিলাম অরবাইটাল। আধুনিক নিয়মে যেগুলোকে আমরা বলি দেবত্ব কিছু একটা বলছে মনে হচ্ছে বারবার, আমি শুনতে পাচ্ছি না। দেবত্ব কিছু বলছিস? ডি অরবাইটাল, এফ অরবাইটাল, জি অরবাইটাল, এইচ অরবাইটাল ইত্যাদি আমরা অরবাইটালের কথা জেনেছি। কোন অরবাইটালে মোট কতগুলো ইলেকট্রন থাকতে পারে? তাহলে একটা এল এর মানের জন্য থাকতে পারে 2 × 2l + 1, এই সংখ্যাটাই মোট ইলেকট্রন। কোনো একটা অরবাইটালে মোট ইলেকট্রন সংখ্যাও হতে পারে 2 × 2l + 1 সংখ্যায়। এই হিসাব করে এস অরবাইটালে দুটো, পি এ ম্যাক্সিমাম 6টা, ডি এ 10টা, এফ এ 14টা, এইভাবে আমরা নির্ণয় করতে শিখে গেছি। আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি কি কেমন করে আধুনিক নিয়মে ইলেকট্রন বিন্যাস করতে হয়। এখন এই দুটো থিওরিকে কাজে লাগিয়ে এই বোরের মুখ্য শক্তি স্তরের ধারণা আর অরবাইটাল ইলেকট্রনীয় মডেল, এই দুটোকে কাজে লাগিয়ে আমরা প্রথমে চিনব ব্লক এলিমেন্টের কথা, আর দ্বিতীয়ত চিনব কি করে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে আমরা পর্যায় এবং শ্রেণীগুলিকে নির্ণয় করতে পারি। তাহলে এখন আমরা শিখি ব্লক এলিমেন্ট। তাহলে পিরিয়ডিক টেবিলে মৌলগুলোর অবস্থানকে নির্দিষ্ট কিছু ব্লক এলিমেন্টে ব্লকে ভাগ করা হয়েছে, যথা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। একটু তোমাদেরকে হিন্টস দিই, আমি তারপরে ডিটেলে যাচ্ছি। হোয়াট ইজ কল্ড দ্য এস ব্লক? মনে রাখবে এস ব্লক মানে এখানে এস পি ডি এফ রিপ্রেজেন্ট করছে অরবাইটাল, এস পি ডি এফ রিপ্রেজেন্ট করছে অরবাইটাল। এই অরবাইটাল গুলোর মানে কি, কার শেষ ইলেকট্রনটা কোন অরবাইটালে এসে বসেছে তার সেই মৌলটি সেই ব্লকের অন্তর্গত। আমরা যখন আধুনিক পর্যায় সারণীর নিয়মে অরবাইটাল ইলেকট্রনীয় মডেল করি, তখন শেষ ইলেকট্রনটা কোন অরবাইটালে এসে বসেছে সেই অনুযায়ী আমাদের ব্লক এলিমেন্টের বিভাজন করা হয়। শেয়ারটা নিয়ে আমরা খাতাটা তোমরা খোলো এবং আমার সাথে একটু কাজটাও নিজেরা করতে থাকো। নিশ্চয়ই তোমাদের কাছে স্ক্রিন শেয়ারটা গেছে। হ্যাঁ গেছে স্ক্রিন শেয়ারটা? না না চলে আসবে, দেখো এখানে কেউ কিছু একটা ঘটিয়েছে। এই অ্যানোট করছো যারা না, একটু বন্ধ করো তোমাদের অ্যানোটেশনটা। তোমাদের অ্যানোটেশনটা মানে তোমরা ওখানে দাগ টানছো, তো এই দাগ টানাটাকে একটু বন্ধ করে দিতে হবে, আর কিছুই দরকার নেই, বাকিটা আমি সামলে নিচ্ছি। এই যে অ্যানোটেশন অনেকে করতে স্টার্ট করেছে, ওটাকে একটু বন্ধ করে দাও। প্রথমত হচ্ছে এস ব্লক কাকে বলবো না, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 1
আর গ্রুপ 2 1 আর 2 এদের মৌলগুলো শেষ ইলেকট্রনটা বলছে এস অরবিটালে এসে বসে। তাহলে আমরা যদি দেখো এখানে একটা এক্সেপশন আছে, এই এক্সেপশনটাকে সবার আগে লিখে রাখো যে 1s2 অর্থাৎ এই ইলেকট্রনীয় কনফিগারেশনটা কার? হিলিয়ামের। এই 1s2 হিলিয়াম এই যে কনফিগারেশনটা এইটি এক্সেপশনালি গ্রুপ 18 মৌল, গ্রুপ 18 মৌল, কারণ এর বাইরের কক্ষের ইলেকট্রনটা এস অরবিটালে এসে বসলেও, এর বাইরের কক্ষের ইলেকট্রনটা এস অরবিটালে এসে বসলেও এইটি নিষ্ক্রিয় মৌল হওয়ায় একে গ্রুপ 18 তে জায়গা দেওয়া হয়েছে। তাহলে এস ব্লক আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে যখন আমরা অরবিটাল ইলেকট্রনীয় মডেল লিখব তখন শেষ ইলেকট্রনটা যদি দেখি এস অরবিটালে এসে বসেছে তাদেরকে বলবো এস ব্লক মৌল। তোমরা আমার সাথে সাথে খাতাতে লেখো, আমি কয়েকটা ইলেকট্রন মানে পরমাণু ক্রমাঙ্ক বলে দিচ্ছি, তোমরা এটাকে খাতায় আগে লিখতে থাকো। যেমন ধরো 11, 12, 19, 20 এইগুলোকে আগে লিখে ফেলো। 11তে কি হবে দেখ, 1s2, 2s2, 2p6, 3s1। 12 ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2। 19 এর 1s2, 2s2, 2p6, তারপরে 3s2, 3p6, 4s1। 20তে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। যারা এই ক্লাসটাকে ভুলে গেছো তাদের জন্য আমি বোর্ডটার ভিউটাকে একবার নিয়ে আসছি। তাহলে আমরা এখন বোর্ডেতে মৌলগুলোর অরবিটাল ইলেকট্রনীয় মডেলের কনফিগারেশনটা লিখেছি। আমার জানার দরকার নেই কোন মৌল। তাহলে আমার যখনই পরমাণু ক্রমাঙ্কটা পেয়ে যাচ্ছি তার থেকে অরবিটাল ইলেকট্রন মডেলটা করলাম। দেখা যাচ্ছে কি এই যে মৌলগুলো প্রত্যেকের শেষ ইলেকট্রনটা এস অরবিটালে এসে বসেছে, ঠিক আছে? তাহলে যাদের সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে বসে তাদেরকে বলা হবে এস ব্লক। এস ব্লক মৌল কারা? না লিখে রাখো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2। মোস্টলি দ্য এক্সেপশনটাকে নোট করবে হিলিয়াম, যার ইলেকট্রন বিন্যাস 1s2, তাহলে এটি এস ব্লক মৌল হওয়ার উচিত ছিল, কিন্তু এটি নিষ্ক্রিয় মৌল হওয়ায় বর্তমানে একে পি ব্লক 18 নম্বর শ্রেণীতে জায়গা দেওয়া হয়েছে। বলো বলো সৌভিক, রিপিট করবো তো? তাহলে প্রথমে ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ করছি। প্রথমে ইলেকট্রন বিন্যাসটা লিখবে, আমি একটা একটা করে ব্লক এলিমেন্ট পরিচিতি করাচ্ছি তোমাদেরকে। যেহেতু আমরা এখন এস ব্লকের কথা বলছি, এস ব্লক, তাহলে কি করব, প্রথমে অরবিটাল ইলেকট্রন মডেলগুলো লিখব। তাহলে যদি দেখি 1s2 মানে দ্বিতীয় মৌল পর্যায় সারণীর হিলিয়াম, তাহলে ও 18 নম্বর, ওকে বাদ দিতে হবে, এইটি হচ্ছে এক্সেপশন। এস অরবিটালে শেষ ইলেকট্রনটি হিলিয়ামের বসলেও যেহেতু হিলিয়াম নিষ্ক্রিয় মৌল তাই তাকে গ্রুপ 18 নিষ্ক্রিয় মৌলদের সঙ্গেই রাখা হয়, এটি ব্যতিক্রমী। তাছাড়া বাইরের কক্ষের শেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে এসে বসে
তাহলে সেই মৌলটি এস ব্লক মৌল। বাইরের কক্ষে যদি এসে দেখি আমরা এস অরবিটালে বসেছে, উল্লেখ্য তোমরা এখানে একটা স্টার মার্কিং দিয়ে একটা পয়েন্ট লিখে রাখতে পারো। যদি n-1d যদি n-1d ns বিন্যাস না হয়, n-1d ns বিন্যাস না হয়, এটির মানে কি? ট্রানজিশন এলিমেন্ট 21 থেকে স্টার্ট হচ্ছে, বিন্যাসটা ঠান্ডা মাথায় ভেবে দেখ কি আছে, 4s3d, তাই না? তাহলে n বলতে এখানে হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার, n মানে এখানে সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বার। তাহলে হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বারটা, হাইয়েস্ট যে কোয়ান্টাম নাম্বারটা সেটা n, s, 4s, তাহলে 3d, 5s, 4d, 6s, 5d, এই টাইপের বিন্যাস যে দেখ, এদের কারোরই ইমিডিয়েট পিছনে d টা নাই। ইমিডিয়েট সঙ্গে d আছে কি? ইমিডিয়েট, অর্থাৎ যখন আমি 4s 3d, 5s 4d, 6s 5d, 7s 6d এই টাইপ কিছু পাচ্ছি কি এখানে? পাচ্ছি না। তাহলে এইটা আমাকে মনে রাখতে হবে যে এস ব্লক তারাই যাদের ইমিডিয়েট n-1d টা নাই, ns এর সাথে n-1d এটা যাদের নাই, এবং শেষ ইলেকট্রনটা সর্বদা এস অরবিটালে এসে বসবে। এরপরে আমরা বুঝি পি ব্লক। এই পি ব্লকটা কিভাবে বুঝবো আমরা? না, বহিস্থ ইলেকট্রন বিন্যাস ns2 np126, ns2 np126 মানে হাইয়েস্ট যে কোয়ান্টাম নাম্বারটা তার s অরবিটালটা ভর্তি হবে এবং p অরবিটালে 1 থেকে 6টা ইলেকট্রন থাকবে। এই যাদের বিন্যাস তারাই হচ্ছে পি ব্লক। অর্থাৎ যে সকল মৌলের শেষ ইলেকট্রনটি, সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে এসে বসবে তাদেরকে আমরা বলবো পি ব্লক মৌল। এদের কমন একটা বৈশিষ্ট্য হচ্ছে গ্রুপ 13 তে ns2 np1, 14 তে ns2 np2, 15 ns2 np3, 16 ns2 np4, 17 ns2 np5, 18 ns2 np6। এই হবে এদের বহিস্থ ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ লক্ষ্য করো শেষ ইলেকট্রনটা এসে কোথায় বসেছে? একে পি এ, p1, p2, p3, p4, p5, p6, অর্থাৎ ns2 np6 যাদের ইলেকট্রন বিন্যাস তাহলে আমরা পি ব্লক দেখলাম। এরপরে আসি ডি ব্লক। যে আমাদের ডি ব্লক মৌল কারা? মনে রাখতে হবে কি যে সকল মৌলের সর্ববহিস্থ, তাহলে আমরা এখানে লিখছি কি সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস
ns সরি হ্যাঁ n minus 1d 1 to 10 ns 1 to 2। যদিও আমাদেরকে বলতে হবে কি না, যাদের সর্বশেষ ইলেকট্রনটি n-1 d অরবিটালে বসে, যেখানে n সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বার। যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি n-1 d অরবিটালে বসে তাদেরকে বলা হবে ডি ব্লক মৌল। যেমন লক্ষ্য করো 3d1 4s2 স্ক্যান্ডিয়াম মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে ইলেকট্রনটা বাইরের 4 এসে না এসে বসেছে কোথায়? 3d তে। এই ধরনের যাদের ঘটবে, এখানে n সমান কত? 4। দেখ এবারে বিন্যাসটার সঙ্গে মিলে যাচ্ছে কিনা। n মানে হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার। n কথার অর্থ এখানে হচ্ছে আমাদের হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার। তাহলে যাদের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে বসবে তাদেরকে আমরা বলবো ডি ব্লক মৌল। মনে রাখবে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 4, 5, 6, 7 নম্বর পর্যায়ের 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী, 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী, এই মৌলগুলোকে বলা হবে ডি ব্লক মৌল। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী, এই মৌলগুলোকে বলা হবে ডি ব্লক মৌল। এরা কোথায় কোথায় পাবো এদেরকে? 4, 5, 6, 7 নম্বর পর্যায়ে এরা হচ্ছে ডি ব্লক মৌল। এরপরে এখানেই আমরা বুঝবো এফ ব্লক মৌল। এটাই মনে রাখবে, সর্ববহিস্থ ইলেকট্রনটি, সর্বশেষ ইলেকট্রনটি n-2 f অরবিটালে বসে। n-2 f অরবিটালে বসবে। তাহলে সর্বশেষ ইলেকট্রন f অরবিটালে বসে। এদের অবস্থান কোথায়? 6 এবং 7 নম্বর পর্যায়ে, 6 এবং 7 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণী। এদের কিন্তু শ্রেণী সকলের একটাই, 3 নম্বর শ্রেণী। 6 এবং 7 নম্বর পর্যায়ের 3 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে কি কি না, 6 নম্বর পর্যায় 3 নম্বর শ্রেণী 57La, 57La, La মানে ল্যান্থানাম। এরপর থেকে সেরিয়াম থেকে লিউটেসিয়াম, সেরিয়াম থেকে লিউটেসিয়াম, এবং 7 নম্বর পর্যায়ের 3 নম্বর শ্রেণীর এসি অ্যাক্টিনাম। এরপর থোরিয়াম থেকে 103 লরেন্সিয়াম, থোরিয়াম থেকে লরেন্সিয়াম। এই মৌলগুলো, এই মৌলগুলোকে আমরা যথাক্রমে ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস বলি। ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস মৌল বলি এদেরকে। এইগুলোকে বলা হচ্ছে এফ ব্লক মৌল। এদের একটা কমন ইলেকট্রন বিন্যাস আছে, যদিও আমরা একটু পরে আলোচনার সময় দেখতাম। সেটা হচ্ছে n-2 f 1 to 14, n-1d 0 to 1,
NH2, এদের সকলের বহিস্থ কক্ষটা NH2, দ্যাট ইজ 6 মানে 6s2, 7 মানে 7s2, বাকিগুলো 1 আর 2 কমিয়ে দাও। তাহলে ল্যান্থানাইডস গুলোর ক্ষেত্রে 4f 1 to 14, যতগুলো ল্যান্থানাইড মৌল 5d 6s, আর অ্যাক্টিনাইডস গুলোর ক্ষেত্রে 5f 1 to 14, 6d 0 to 1, 7s। তাহলে এরা হচ্ছে যথাক্রমে আমাদের ডি ব্লক এবং এফ ব্লক মৌল। এগুলোকে আমরা যথাক্রমে ভাগ করছি ডি ব্লক এবং এফ ব্লক মৌল। অবস্থানগুলোকে একটু মনে রাখতে হবে। তাহলে দেখো তোমাদেরকে এক্ষেত্রে যেটা ভাগ করে দিয়েছি আমি, প্রথম কথা দেখো, এখন যেগুলো ক্লিয়ার পিকচারটা হয়ে আছে এইগুলোকে আমরা বলছি এস ব্লক মৌল। এদের প্রত্যেকের বহিস্থ কক্ষের ইলেকট্রনটা এন এস অরবিটালে বসে। এদের প্রত্যেকের সর্ববহিস্থ যে ইলেকট্রনটা সেটা এনএস অরবিটালে বসে। স্ক্রিন শেয়ারটি গেছে তোমাদের কাছে নিশ্চয়ই? দেবত্ব গেছে রে? বলছি হ্যাঁ ওকে ঠিক। আমি তো সেটাই বলছি যে এস ব্লক মৌল হলে ওকে রাখা হবে পি ব্লকের সাথে। ওটা পি ব্লক মৌল তো নয়, এস ব্লক মৌল, কিন্তু জায়গা পাবে পি ব্লকে এসে। এই দিকটা তো পি ব্লকে, মানে নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে আমাদের সকলে পি ব্লক। তাহলে এরা এস ব্লক হলেও জায়গা পেয়েছে ও পি ব্লকে। তাহলে এটা হচ্ছে আমাদের এস ব্লক। তারপর খেয়াল করে এবারে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস কেন বললাম পি ব্লকটা। নিশ্চয়ই কালার হয়েছে শুধু পি ব্লকটাতে, ঠিক আছে? তাহলে এইটি হচ্ছে পি ব্লক, অর্থাৎ আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 13 নম্বর থেকে 18 নম্বর শ্রেণী পর্যন্ত মৌলগুলোকে বলা হচ্ছে কি পি ব্লক মৌল। এবারে দেখো ডি ব্লক, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 4, 5, 6, 7 নম্বর পর্যায়ের 3 থেকে 12 নম্বর যে মৌলগুলো এইগুলোকে বলা হবে ডি ব্লক মৌল, বা আধুনিক কি বলছি অলসো নোন অ্যাজ ট্রানজিশন মেটালস, অর্থাৎ এদেরকে সন্ধিগত মৌল বলা হয়। আর এফ ব্লক মৌল ল্যান্থানোনস এবং অ্যাক্টিনোনস। তাহলে বোর্ডে কি লিখেছিলাম আমরা যে 6 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণীর এলে তারপর থেকে সেরিয়াম টু লিউটেসিয়াম, এরা কিন্তু সবাই বসেছে ল্যান্থানামের সঙ্গে। আর 7 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণীর অ্যাক্টিনাম, এর পর থেকে থোরিয়াম টু লরেন্সিয়াম। এই যে মৌলগুলো এইগুলোকে আমরা বলছি কি এফ ব্লক মৌল। আমরা পড়বো তো গ্রুপ পরিচিতিটা কি না, 1 নম্বর গ্রুপ যেটাকে আধুনিক রূপে দেখতে পাচ্ছি 1 নম্বর গ্রুপ। তবে এই ক্ষেত্রে একটু কথা মনে রাখতে হবে যে হাইড্রোজেন গ্রুপ 1 মৌল, হাইড্রোজেন গ্রুপ 1 মৌল কিন্তু ক্ষার ধাতু নয়। হাইড্রোজেন গ্রুপ 1 মৌল হলেও ক্ষার ধাতু নয়, কিন্তু 1 নম্বর শ্রেণীটিকে ক্ষার ধাতু বলা হয়। তাহলে এইটা কিন্তু আমরা যেন না ভুলি যে 1 নম্বর শ্রেণীটাকে বলা হবে ক্ষার ধাতু। গ্রুপ 1 এটাকে ক্ষার ধাতু বলা হয়, 1 নম্বর শ্রেণীটাকে আমরা বলবো ক্ষার ধাতু। ফার্স্ট মৌল কি লিথিয়াম থেকে সিজিয়াম। মনে রাখবে স্বাভাবিক হচ্ছে লিথিয়াম থেকে সিজিয়াম, লিথিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত। ফ্রান্সিয়ামটা তেজস্ক্রিয়, তাই সাধারণ আলোচনাতে ফ্রান্সিয়ামকে রাখা হয় না।
ফ্রান্সিয়াম তেজস্ক্রিয় মৌল হওয়ায় সাধারণ আলোচনায় ফ্রান্সিয়ামকে রাখা হয় না। তাহলে মৌল গ্রুপ 1 এর কি কি আছে? লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত, যথা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম তেজস্ক্রিয়, তাই আমরা যখনই পর্যায় সারণীগত আলোচনা পড়ব, যখনই ট্রেন্ড পড়ব, পিরিয়ডিক পড়ব, আমরা লিথিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত। এবং এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, প্রতিটা সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে হাইড্রোজেন গ্রুপ 1 মৌল হলেও সাধারণ আলোচনায় হাইড্রোজেনকে শামিল করা হবে না। হাইড্রোজেনকে স্বতন্ত্র বৈশিষ্ট্য হওয়ায় হাইড্রোজেনকে আলাদাভাবে অধ্যয়ন করা হয়, আর লিথিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত একসাথে অধ্যয়ন করা হয়। গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটাল, অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাদের মধ্যে কে কে আছে? না, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এবং মনে রাখতে হবে রেডিয়াম গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটাল হলেও তেজস্ক্রিয়। রেডিয়াম তেজস্ক্রিয় মৌল, তাই সাধারণ আলোচনায় রেডিয়ামকে ব্যবহার করা হয় না। এরপরে আমরা চলে আসি, এক মিনিট হোল্ড করবে তো। এরপরে আসছি আমরা গ্রুপ 18, গ্রুপ 18, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল, তবে আধুনিকভাবে দেখা গেছে কি জেননের বেশ কিছু যৌগ তোমাদেরকে ক্লাস 12এই পড়তে হবে। বার্থলেট জেননের বেশ কিছু যৌগ আবিষ্কার করেছেন। এগুলোকে সাধারণভাবে নিষ্ক্রিয় মৌলই বলা হয়। এরা শূন্য যদি এগুলোকে বলা হচ্ছে কি না নিষ্ক্রিয় মৌল, যথা হিলিয়াম, নিয়ন, আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগ্নেশন। আগেকার পুরনো পিরিয়ডিক টেবিলে দেখবে এই মৌলটির জায়গাটি কিন্তু খালি আছে। এই জায়গাটায় দেখবে লেখা আছে ইউ ইউ ও, ইউ ইউ ও দেখবে অনেকের লেখা আছে আনান অক্টিয়াম। আমরা এই নিয়মটাও শিখব। এটা আইইউপিএসসি সিস্টেমে ইউরেনিয়ামোত্তর মৌলগুলোর নামকরণের পদ্ধতি। আইইউপিএসসি সিস্টেমে ইউরেনিয়ামোত্তর মৌলগুলির নামকরণের পদ্ধতি এটা। যাকগে, কিন্তু এই মৌলগুলো জায়গা পেয়ে গেছে, তবে খেয়াল রাখবে একটি কথা, অগ্নেশন কিন্তু কঠিন পদার্থ। রেডন তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। রেডন কি আমাদের তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। অগ্নেশন তেজস্ক্রিয় কিন্তু কঠিন পদার্থ রুম টেম্পারেচারে। হিলিয়াম থেকে জেনন স্বাভাবিক মৌল, রেডন তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। আর অগ্নেশন সবচেয়ে ভারী তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, গ্যাস বলতে পারলাম না অগ্নেশনকে। তারপরে যেটা আসে গ্রুপ 17, আমরা যেটাকে জানি গ্রুপ 17, এই গ্রুপটাকে আমরা বলছি হ্যালোজেন মৌল। হ্যালাস অর্থাৎ সামুদ্রিক উদ্ভিদ, তার দেহাবশেষকে পুড়িয়ে যে ছাই পাওয়া যেত তার থেকে এই লবণটা উৎপত্তি প্রথম আহরণ করা হতো, বা কেল্প সামুদ্রিক উদ্ভিদ থেকে এই লবণটা আহরণ করা হয়, সামুদ্রিক লবণ। তাই এদেরকে বলা হয় হ্যালোজেনস। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন মনে রাখবে কৃত্রিম মৌল। টেনেস, এই দেখ এই যে মৌলটা, এটা নতুন নামকরণ করা হয়েছে। এই মৌলটাও কিন্তু আগে ছিল না, টেনেসিন। এই মৌলটার নতুন নামকরণ করা হয়েছে। কৃত্রিম মৌল কিন্তু এগুলো সবাই, আগেকার নামকরণ ছিল না। 117 ইউইউএস আনসেপ্টিয়াম আমরা করতাম,
তখন এর নামটা বলবার নিয়ম ছিল ইউইউএস, আনসেপ্টিয়াম। তারপরে গ্রুপ 16 চ্যালকোজেন্স, গ্রুপ 16 যাকে আমরা বলি চ্যালকোজেন্স বা চাকোজেন্স, বা আমরা এক্ষেত্রে বলি অক্সিজেন গ্রুপ। খুব সহজে বলি অক্সিজেন গ্রুপ। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়ামের নাম নিশ্চয়ই তোমরা সকলেই জানো, তেজস্ক্রিয়। অ্যান্ড লিভারমোরিয়াম, এলভি, এইটাও কিন্তু আগে ছিল না, পরবর্তী নাম হয়েছে। আগে এর নাম ছিল ইউইউএইচ, আনহেক্সিয়াম। এখন এটা নতুন আইপিএসসি সিস্টেমে নাম হয়েছে লিভারমোরিয়াম। এই মৌলগুলোকে বলা হয় চ্যালকোজেন্স বা চ্যাকোজেন্স। এই মৌলগুলো আকরিক গঠনকারী মৌল। নেক্সট, গ্রুপ 15 এলিমেন্ট। এই গ্রুপ 15 এলিমেন্ট গুলোকে বলা হয় নিকোজেন্স। নিকোজেন্স, দেখো নিশ্চয় বানানটা বুঝতে, পি, নিকটোজেন্স বা বলে নিকোজেন্স। নাইট্রোজেন গ্রুপ মৌল, নাইট্রোজেন গ্রুপ মৌল ত্রিযোজী, বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চযোজী হয় নিচের গুলো। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এই আলোচনাটা অবধি আমরা কিন্তু যাব না মস্কোবিয়াম পর্যন্ত। আমাদের আলোচনাটা সবসময় মনে রাখবে 6 নম্বর পর্যায়টা পর্যন্তই হবে, নাইট্রোজেন থেকে বিআই বিসমাথ পর্যন্ত। তারপর গ্রুপ 14 যাকে আমরা বলবো কার্বন গ্রুপ। গ্রুপ 14 এটাকে বলবো কার্বন গ্রুপ। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এই মৌলগুলোকে বলা হচ্ছে কি কার্বন গ্রুপ মৌল। আর একটি বিশিষ্ট গ্রুপের মৌল আছে 13 নম্বর গ্রুপ, এগুলোকে বলা হয় বোরন গ্রুপ। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই পর্যন্তই কিন্তু আমরা পিরিয়ডিক ট্রেন্ড আলোচনা করব। নিচে নিওনিয়াম পর্যন্ত আমাদের আসবে না, এই অবধি কিন্তু আমাদের আলোচনাটা আসবে না। নিওনিয়াম পর্যন্ত আমরা আলোচনার মধ্যে রাখি না, তেজস্ক্রিয় মৌল অবধি আসে না আমাদের আলোচনা। আমাদের আলোচনাটা সব সময় থাকবে গ্রুপ নিষ্ক্রিয় মৌলগুলি, গ্রুপের তেজস্ক্রিয় মৌল নয় যেগুলি, নিষ্ক্রিয় ভুল বললাম, আমাদের আলোচনাটা সর্বদা করতে হবে তেজস্ক্রিয় নয় সেই মৌলগুলি পর্যন্ত। এবারে খাতায় আগে লেখো যে আধুনিক নিয়মে সন্ধিগত মৌল কাদেরকে বলা হয়। আধুনিক নিয়মে সন্ধিগত মৌল কাদেরকে বলা হয়। আমরা তো একটা জিনিস জেনে গেছি যে ডি ব্লক মৌলগুলোরই সাধারণ নাম হচ্ছে সন্ধিগত মৌল, কিন্তু বর্তমানে সন্ধিগত মৌলের অন্য একটি ধারণা এসে গেছে। সন্ধিগত মৌলের আধুনিক সন্ধিগত মৌল কাদেরকে বলবো আমরা, সেই ধারণাটাকে নিয়ে এখন আমরা আলোচনা করব। কারা? এমনিতে আমরা জানি যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 4, 5, 6, 7 নম্বর পর্যায়ের, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 4, 5, 6, 7 নম্বর পর্যায়ের 3 থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত মৌলগুলিকে বলা হয় ডি ব্লক মৌল। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 3 থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত মৌলগুলোকে বলা হবে ডি ব্লক মৌল। কিন্তু সন্ধিগত মৌলের আধুনিক সংজ্ঞাতে 12 নম্বর গ্রুপটিকে সন্ধিগত মৌলের আধুনিক সংজ্ঞায় রাখা হয় না। অর্থাৎ সন্ধিগত মৌলের আধুনিক সংজ্ঞায় 12 নম্বর শ্রেণীটি কেন জায়গা পায়নি, এই আলোচনাটাকেই নিয়ে আমরা এখন দেখি কাদেরকে সন্ধিগত মৌল বলা হবে আর কাদেরকে সন্ধিগত মৌল বলা হবে না।
ট্রানজিশন এলিমেন্ট সন্ধিগত মৌল কারা? না লেখো, যে সকল মৌলের ভূমিস্তর ইলেকট্রন বিন্যাসে মানে সাধারণ ইলেকট্রন বিন্যাসে অথবা স্থায়ী কোনো জারণ সংখ্যায়, যে সকল মৌলের ভূমিস্তর ইলেকট্রন বিন্যাসে বা স্থায়ী কোনো জারণ সংখ্যায় অসম্পূর্ণ ডি অরবিটাল পাওয়া যাবে। তাহলে অসম্পূর্ণ ডি অরবিটাল এইটি পাওয়া যায়, তাদেরকে বলবো আমরা সন্ধিগত মৌল। যে সকল মৌলের ভূমিস্তর গ্রাউন্ড স্টেট ইলেকট্রন বিন্যাসে বা কোনো স্থায়ী জারণ সংখ্যায় অসম্পূর্ণ ডি অরবিটাল পাওয়া যায় তাদের সন্ধিগত মৌল বলে। এক্সাম্পল চাই আমাদের, তো এই ক্ষেত্রে মনে রাখবো যে গ্রুপ 3 থেকে 11, গ্রুপ 3 থেকে 11, 4, 5, 6, 7 নম্বর পর্যায়ের 3 থেকে 11 শ্রেণীর মৌলগুলোকে সন্ধিগত মৌল বলা হবে। তখন প্রশ্নটা আসছে 12 নম্বরটা গেল কোথায়, তাই তো? তাহলে এখান থেকে একটা ভাইটাল কোশ্চেন আসে, সেটা লিখে রাখো যে কপার 29 কপারকে সন্ধিগত মৌল বলা হলেও Zn কে সন্ধিগত মৌল বলা হয় না। কেন বলা হয় না এদেরকে? এই উত্তরটা নেবার জন্য আমাদের কি প্রয়োজন, না কপার আর জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা লেখা। তো আমরা লিখি কপার 29, সেই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। কই, কপারের তো বহিস্থ কক্ষপথের ডিটা অসম্পূর্ণ নেই। তাহলে সংজ্ঞাটা আরেকবার মনে করি, ভূমিস্তর অথবা স্থায়ী কোনো জারণ সংখ্যায় কপারের +2 যদি জারণ সংখ্যা বলি, আমরা কি জানি, ক্যাটায়নের যখন ইলেকট্রন বিন্যাস করতে হবে ভূমিস্তর ইলেকট্রন বিন্যাসটা লিখে ইলেকট্রনটা হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার থেকে বের করে করে আসতে হবে। তাহলে +2 মানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে একটা বেরোবে 4s থেকে আর একটা বেরোবে 3d থেকে। তাহলে এখন ইলেকট্রন বিন্যাসটা এসে দাঁড়ালো 1s2 2s2 2p6 3s2 3p6 3d9, অর্থাৎ ডিটা অসম্পূর্ণ হলো। তাহলে কপারের ভূমিস্তর ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল সম্পূর্ণ হলেও কপারের +2 জারণ সংখ্যায় 3dটা অসম্পূর্ণ পেলাম। কিন্তু যখন আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস লিখব 30 জিঙ্কের 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে 3d10 4s2 এবং জিঙ্কের একটাই স্থায়ী জারণ সংখ্যা +2 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে 3d10। অর্থাৎ জিঙ্কের ক্ষেত্রে কি দেখলাম আর কপারের ক্ষেত্রে
তাহলে কপারের +2 জারণ সংখ্যাতে ডিটা অসম্পূর্ণ হয়ে যাওয়ায় কপারকে সন্ধিগত মৌল বলা গেল, কিন্তু জিঙ্কের কোনো অবস্থাতেই ডিটা অসম্পূর্ণ না হওয়ায় জিঙ্কটা সন্ধিগত নয়, কিন্তু সন্ধিগত মৌলের সঙ্গে কিছু মিল থাকায় বর্তমানে জিঙ্ককে বর্ডার লাইন ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌলের প্রান্তীয় সদস্য বলা যায়। এখন শিখব কি করে পর্যায় এবং শ্রেণী নির্ণয় করা হয়। আধুনিক নিয়মে জানতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে, দ্য ফার্স্ট পয়েন্ট, অরবিটাল ইলেকট্রনীয় মডেল। আমরা প্রথমে যেটা জানবো সেটাকে আমরা বলছি অরবিটাল ইলেকট্রনীয় মডেল, অর্থাৎ যেভাবে আমরা শিখে নিয়েছি অরবিটাল গুলোর মানে অরবিটাল নিয়মে কেমন করে ইলেকট্রন বিন্যাস করতে হয়, এইটা ফার্স্টে আমরা করব। এটা করে মনে রাখবে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, হাইয়েস্ট মুখ্য কোয়ান্টাম সংখ্যা, সর্বোচ্চ যেটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা পাবে, সর্বোচ্চ এখানে লিখলাম আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটা হবে সেটাই হলো গিয়ে পর্যায় সংখ্যা। সর্বোচ্চ মুখ্য কোয়ান্টাম সংখ্যাটাই হবে পর্যায় সংখ্যা। প্রীতম কিছু বলবে? সেটাই তো ভাবছি যে কি হচ্ছে তোমার, মানে তোমাদের আমার যাই হোক কোথাও তো একটা কিছু প্রবলেম হচ্ছে, সেটা আমার ঠিক মাথায় ঢুকছে না কেসটা। এখনো তাই? আচ্ছা, বুঝে গেছি। তাহলে সর্বোচ্চ যেটা কোয়ান্টাম সংখ্যা পাবো, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, সেইটাকে আমরা বলবো তার পর্যায় সংখ্যা। আর এটা তাহলে এই নিয়মটাতেই যদি আমরা ভাবতে হয় তাহলে সেই 11 লিখে দিয়ে দেখি, 1s2 2s2 2p6 3s1। তাহলে এখানে মুখ্য কোয়ান্টাম নাম্বার ক রকমের লেখা আছে? তিনটে, 1 2 3, এদের মধ্যে হাইয়েস্ট 3, তাহলে পর্যায় হবে 3। এই রকম ভাবে লিখবে, দিয়ে যেটা হাইয়েস্ট কোয়ান্টাম সংখ্যা পাবে পর্যায় তত। যেমন এই নিয়মে পাচ্ছি আমরা পর্যায় সংখ্যা হলো 3, হাইয়েস্ট হ্যাঁ। তাহলে অরবিটাল ইলেকট্রনীয় মডেলটা করে আমরা যেটা হাইয়েস্ট কোয়ান্টাম সংখ্যা পাবো সেটাকে আমরা বলবো যে তার পর্যায় সংখ্যা। এখানে যেমন লিখেছি 1s2 2s2 2p6, হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার এখানে 3, তাহলে পর্যায় সংখ্যা 3। 3 নম্বর, দ্য এক্সেপশনাল পয়েন্ট, 1s2 বিন্যাস যদি হয়, এই 1s2 টির ক্ষেত্রে মনে রাখতে হবে ইহা হলো হিলিয়াম, গ্রুপ সংখ্যা 18। এর বাবু আর কিছু করবার নাই, হিলিয়াম গ্রুপ সংখ্যা 18, এস ব্লক তো জানি কিন্তু গ্রুপ 18, পর্যায় 1। এই যে এখানে পেয়ে গেছি আমরা 1 হাইয়েস্ট কোয়ান্টাম সংখ্যা, তাহলে পর্যায় হচ্ছে 1 কিন্তু গ্রুপ হবে 18। হিলিয়াম বাদ দিয়ে বাকিগুলো কি করে আমরা বের করব, খুব সহজ সেই আলোচনাটা দেখি। তাহলে একটা জিনিস জেনে নিয়েছি সকলের জন্যই কমন, দ্য হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার যেটা আমাদের হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার সেটাই হবে গিয়ে পর্যায় সংখ্যা। 1s2 হলে সেটা বলবো আমরা হিলিয়াম গ্রুপ 18। 4 নম্বর পয়েন্ট, এস ব্লক যদি হয়, এস ব্লক কি করে চিনবো? ইলেকট্রন বিন্যাস করব, করে যদি দেখি শেষ ইলেকট্রনটা এসে গেছে এস ব্লক, নয়তো কি মনে রাখবো ns1 এবং ns2, বাইরের কক্ষটা যদি ns1 হয় বা যদি হয় ns2, তাহলে শ্রেণী
বা গ্রুপ হলো যথাক্রমে 1 এবং 2। তাহলে এস ব্লক মৌলগুলো সকলেই 1 এবং 2 নম্বর গ্রুপে, হিলিয়ামটি এক্সেপশনাল। ঠিক আছে, যদি দেখি বাইরের পক্ষে ইলেকট্রনটা NS এবং NS এসছে, এস ব্লক পেয়েছি, n-1d টা নাই, n-1d এক্ষেত্রে কিন্তু থাকবে না, তখন 1 হলে গ্রুপ 1, 2 হলে গ্রুপ 2, NS1 গ্রুপ 1, NS2 গ্রুপ 2, পর্যায় n, পর্যায়টা কি n, যেটা 4 এর ক্ষেত্রে 5 নম্বর পয়েন্ট। যদি পি ব্লক মৌল হয়, অর্থাৎ শেষ ইলেকট্রনটা পি অরবিটালে আসে, সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 np 1 to 6। এদের পর্যায় কি, the highest quantum number, সেটা হলো পর্যায়। শ্রেণী কি করে পাবো, লিখে রাখো, ns np এর ns এবং np 2s2p 3s3p 4s4p 5s5p এরকম, ns এবং np এর মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করব, 10 যোগ করে শ্রেণী সংখ্যা। কেন 10 যোগ করছি, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটাকে একটু যদি আমরা চোখ বোলাই, let me do this, এই দেখো লক্ষ্য করে একবার খেয়াল করে দেখ, পি ব্লক গুলো কোথায় আছে, পি ব্লক গুলো কিন্তু আছে, পি ব্লক গুলো সকলেই আছে 4 নম্বর পর্যায় থেকে তুমি 7 নম্বর পর্যায় লক্ষ্য করো, মধ্যিখানে 3 থেকে 12 নম্বর শ্রেণীর সন্ধিগত মৌলগুলি আছে, 3 থেকে 12 এই মৌলগুলি রয়েছে, কিন্তু তুমি 1, 2, 3 নম্বর পর্যায়ে লক্ষ্য করো, 3 থেকে 12 এই জায়গাটা খালি, এখানে কোনো মৌল নাই, 1, 2, 3 এই জায়গায় কোনো মৌল নাই, এই মৌলের সংখ্যা দেখো 10টি, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক 10টি, তাহলে 10টি পর দিয়ে পি ব্লক স্টার্ট হচ্ছে, তাই আমরা কি করব, পি ব্লক যদি দেখি, কি করে জানবো পি ব্লক, না যখনই অরবিটাল ইলেকট্রন মডেল করব, যখনই আমরা অরবিটাল ইলেকট্রন মডেলে যাব, সেইখানে যদি দেখি লাস্ট ইলেকট্রনটা পি তে এসছে, তাহলে পি ব্লক, সেক্ষেত্রে NS এবং NP মোট ইলেকট্রন সংখ্যা বার করে তার সঙ্গে 10 যোগ করে দেব, পেয়ে যাব যে সংখ্যাটা, সেটাই হবে তার শ্রেণী সংখ্যা। এর থেকে এক্সাম্পল 15 লিখলাম আমি এখানে, কি পাচ্ছি দেখি, 1s2 2s2 2p6 3s2 3p 3p5। তাহলে কি করে বুঝবো কোন ব্লক মৌল, এই যে লাস্ট ইলেকট্রনটা পি অরবিটালে এসছে, তাহলে এটি হলো আমাদের পি ব্লক মৌল। এদের আরেকটা বৈশিষ্ট্য কি, NS NP, তাহলে NS আর NP তে মোট কটা ইলেকট্রন আছে, সরি আমি কিছু ভুল লিখেছি, এটা 3 হবে গো, হ্যাঁ আমি ভুল লিখেছিলাম, হ্যাঁ আমি লিখে দিয়েছি। তাহলে মোট কটা ইলেকট্রন, 3 আর 2 এ 5, তার সঙ্গে কত যোগ করব, 10, ওই 10টা ট্রানজিশন এলিমেন্টের পর থেকে আছে, তার 10 যোগ করে দিলাম, তাহলে শ্রেণী হচ্ছে এদের 15। তুমি এখানে 31 করো, তাহলেও টের পাবে, আমি লিখছি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p1 4s2 4p1। এই মৌলটাকে লক্ষ্য করে দেখ, 30 আর একে 31, এই সরি 4p1 4s2 4p1। এবার এই মৌলটা পি ব্লক মৌল, কারণ লাস্ট ইলেকট্রনটা কোথায় এসছে, পি তে এসছে। এবার তাহলে এদের টোটাল কত পাচ্ছি আমরা, 2 আর একে 3, এস আর পি মিলিয়ে 2 আর একে 3, তার সঙ্গে এই 10টা যোগ করে দিব আমরা, 10 এর পরে আছে, তা 3 10 13, তাহলে গ্রুপ হচ্ছে এদের 13।
কিন্তু পর্যায় কত, এটার পর্যায় কত হবে, মৌলটার শ্রেণী তো 13, 4, হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার 4, তাহলে পি ব্লক গুলো সবাই আছে 13 থেকে 18। বের করবার নিয়মটা কি না, যাদের ক্ষেত্রে n-1 d টা নাই তাদের ক্ষেত্রে 10 যোগ করে দেবো, আর যাদের ক্ষেত্রে দেখবে n-1 d এর পেয়েছি তাদের এই মোটটা টেনে দেবো। অথবা একটাই নিয়ম মনে রাখবো, nsnp যোগ করে 10 আরো যোগ, পি ব্লক যদি পাই nsnp যোগ করে আরো 10 যোগ করে দেবো, যা পাবো গ্রুপ সংখ্যা। এই হলো গিয়ে পি ব্লক গুলোর ক্ষেত্রে। এরপরে আসছি আমরা ডি ব্লক। ডি ব্লক কি করে বুঝবো না, যারা n-1d n-1d হ্যাঁ 1 to 10 আর ns 1 to 2, এই যাদের ইলেকট্রন বিন্যাস, যাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস, বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস n-1d 1 to 10 ns 1 to 2, তাদেরকে বলবো ডি ব্লক। আমরা যদি ডি ব্লক আইডেন্টিফাই করতে পারি যে লাস্ট ইলেকট্রনটা এসে হাজির হয়েছে বাপু n-1d তে, মানে এটা যদি 4s হয় 3d, 5s হলে 4d এরকম, তাহলে মনে রাখবে এক্ষেত্রে n-1d এবং ns অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হলো শ্রেণী সংখ্যা। কিচ্ছু করতে হবে না, এক্ষেত্রে কি n-1d এবং ns টোটাল করব, যা পাবো শ্রেণী সংখ্যা। দেখো 21, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1, তাহলে এটা ডি ব্লক। লাস্টের ইলেকট্রনটা ডি তে গেছে, ফ্র্যাকশনাল হিসেবেও মিলে গেছে। পর্যায় কত, হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার 3টা কিন্তু হাইয়েস্ট নয়, হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার 4। শ্রেণী কত, কি শিখলাম, n-1d 3d এবং ns 4s, মোট হচ্ছে 3, মানে শ্রেণী হলো 3। বোঝা গেছে? তোমরা 21 থেকে 30 এইটাতে অ্যাপ্লাই করে টেস্ট করে নিও। তোমাদের 21 থেকে 30 ইলেকট্রন বিন্যাস করা আছে, যারা পরে জয়েন করেছিস আমার দুটো ভিডিও বানানো আছে, দেখবি কি করে ওই ইলেকট্রন বিন্যাস 21 থেকে 30 অবধি করা যাবে, একবার দেখবি ইউটিউব চ্যানেলটাতে, যে যা যা আটকাবে আমাকে ভয়েস মেসেজ পাঠিয়ে দিবি, আমি সেই অনুযায়ী তোদেরকে একদিন টাইম দিয়ে ব্যাকআপ ক্লাসটা করে দেবো, ঠিক আছে? তাহলে এটা গেল ডি ব্লক। এরপরে আসি আমরা এফ ব্লক। এইটি সব থেকে সোজা শ্রেণী নির্ণয় এফ ব্লকের। এফ ব্লক চিনব কি করে, n-2 f 1 to 14, n-1 d 0 to 1, ns2, এ বাইরেটা সর্বদা ns2, ভিতরটা কিন্তু আলাদা। তাদের মধ্যে ল্যান্থানাইট, যারা ল্যান্থানাইট কোন মৌলগুলো না, ওই যে 6 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণীর 57 La ল্যান্থানাম, এবং তারপর থেকে 58 সেরিয়াম থেকে লিউটেসিয়াম Lu 71, আর 7 নম্বর পর্যায়ের 3 নম্বর শ্রেণীর Ac 89 অ্যাক্টিনাম, তারপর থেকে 90 থোরিয়াম থেকে 103 লরেন্সিয়াম, এই যে মৌলগুলো এগুলোকে বলছি অ্যাক্টিনাম। এই ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস এরা হচ্ছে এফ ব্লক। তাহলে এফ ব্লক কারা, ল্যান্থানাইটস, কারা কারা, সেরিয়াম থেকে লিউটেসিয়াম। অ্যাকচুয়ালি ল্যান্থানামটাও কিন্তু ল্যান্থানাইটস, ল্যান্থানামের সঙ্গে মিল থাকায় এদেরকে ল্যান্থানাইটস বলা হয়, কিন্তু ল্যান্থানামকে আমরা এফ ব্লক বলছি না। ল্যান্থানামটাই কিন্তু ডিপ ডি তে ইলেকট্রনটা আসলে এফ ব্লকের নয়।
ল্যান্থানাইডস বলতে গেলে আমাকে ল্যান্থানাম থেকে লিউটেসিয়াম বলতে হবে, কিন্তু যদি বলি এফ ব্লক তাহলে ল্যান্থানামটাকে বাদ দিলাম এফ ব্লকের জন্য। আর অ্যাক্টিনাইডস, এই অ্যাক্টিনাইডস মৌল দেখ 7 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণীতে অ্যাক্টিনাম আছে 89, তারপর থেকে 90 থোরিয়াম থেকে 103 এলআর লরেন্সিয়াম, এই মৌলগুলোকে বলা হয় অ্যাক্টিনাইডস। তাদের মধ্যে এইগুলো হচ্ছে এফ ব্লক, থোরিয়াম থেকে লরেন্সিয়াম আর সেরিয়াম থেকে লিউটেসিয়াম। তাদের বাইরের পক্ষে ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা এইরকম একটা বিন্যাস পাবো, খুব সহজ মনে রাখা। হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার, পর্যায় সংখ্যা, শ্রেণী, কেউ কি বলবে এফ ব্লকের শ্রেণী কত? সকল এফ ব্লক মৌলের একটাই শ্রেণী 3। এই ব্যাখ্যাটি কি, কেন ভাই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড মৌলগুলোকে একই জায়গায় রাখা হয়? লক্ষ্য করে দেখা গেছে এদের পর্যায়